আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একটা ব্যাপার নিয়ে যা শুনলে হয়তো আপনাদের চমকে উঠতে হবে। সম্পদ তৈরি করা, মানে যাকে আমরা ওয়েলথ ক্রিয়েশন বলি, তার পেছনের আসল গাণিতিক ম্যাজিকটা ঠিক কী? কিভাবে সম্পদ ফুলে ফেপে ওঠে? চলুন এই পুরো প্রক্রিয়ার একদম গভীরে প্রবেশ করি। শুরুতেই একটা দারুণ ইন্টারেস্টিং কথা বলি। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ হল এই পৃথিবীর অষ্টম আশ্চর্য। ভাবা যায়, পৃথিবীর এত সব আশ্চর্য থাকতে তিনি কিনা একটা অঙ্কের ফর্মুলাকে অষ্টম আশ্চর্য বললেন। কেন? কারণ সোর্সগুলো থেকে এটা একেবারে স্পষ্ট যে যারা এই বিষয়টা ঠিকঠাক বুঝতে পারেন তারা এটি কাজে লাগিয়ে নিজেদের সম্পদ হু হু করে বাড়াতে পারেন, আর যারা বোঝেন না, তারা সারা জীবন শুধু এর মাসুলি গুনে যান। তো এই ম্যাজিকটা আসলে বাস্তবে কাজ করে কিভাবে? ধরুন সেই প্রাচীনকালের রাজা আর দাবা খেলার গল্পটার কথা মনে আছে তো? ওই যে এক লোক রাজার কাছে দাবা খেলার পুরস্কার হিসেবে প্রথম ঘরে একটা মুদ্রা, দ্বিতীয় ঘরে দুটো, এভাবে শুধু দ্বিগুণ করতে বলেছিল। রাজা তো হেসেই উড়িয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন এ আর এমন কি। কিন্তু একটু হিসাব করলেই দেখা যায় শুধু দ্বিগুণ হতে হতে মাত্র ২৩তম দিনেই মুদ্রার সংখ্যা অবিশ্বাস্যভাবে কোথায় গিয়ে দাঁড়ায় জানেন? প্রায় ৪২ লাখ, মানে ৪১,৯৪,৩০৪টি মুদ্রা। ঠিক এভাবেই কিন্তু কম্পাউন্ডিং তার জাদুকরী ক্ষমতা দেখায়। এবার একটু আধুনিক ফিনান্সিয়াল দুনিয়ার দিকে তাকানো যাক। একটা বেশ মজার গল্প আছে। একবার এক পর্যটক নিউ ইয়র্কে গিয়ে দেখলেন সেখানে ব্যাংকার আর ইনভেস্টমেন্ট ব্রোকারদের বিশাল বিশাল সব দামি ইয়ট বা প্রমোত্তরী সারিবদ্ধভাবে রাখা আছে। দেখে তো তিনি অবাক। সাথে সাথে তিনি একটা খুব সোজা প্রশ্ন করে বসলেন, আচ্ছা, এই যে যারা সার্ভিস দিচ্ছে তাদের এত সব ইয়ট, তাহলে কাস্টমারদের ইয়টগুলো কোথায়? দারুণ একটা প্রশ্ন, তাই না? এই গল্পটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে যারা সার্ভিস বিক্রি করেন তারা তো ধনী হচ্ছেন, কিন্তু তাদের ক্লায়েন্টরা বেশিরভাগ সময় তেমন কোনো সম্পদ গড়তে পারছেন না। কিন্তু কেন এমনটা হচ্ছে? এই কেনর উত্তর খুঁজতে গেলে সবার আগে আমাদের পরিচয় করতে হবে এক নীরব চোরের সাথে, আর সেই চোরটি হল মূল্যস্ফীতি বা ইনফ্লেশন। আমরা অনেকেই ভাবি ব্যাংকের সাধারণ সেভিংস অ্যাকাউন্টে বা বালিশের নিচে টাকা রাখাই বুঝি সবচেয়ে নিরাপদ। কিন্তু একটু ভেবে দেখুন তো, ব্যাংকে হয়তো আপনি ৫ বা ৬% রিটার্ন পাচ্ছেন, কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বা প্রকৃত মূল্যস্ফীতি যদি ১০%-এর কাছাকাছি হয়, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? বাস্তবে আপনার টাকার ক্রয় ক্ষমতা কিন্তু প্রতিদিন একটু একটু করে কমেই চলেছে। মানে সাধারণ অ্যাকাউন্টে ক্যাশ ফেলে রাখা আর নিশ্চিতভাবে নিজের জমানো টাকার লোকসান করা একদম একই ব্যাপার। এই মূল্যস্ফীতি বা ইনফ্লেশন ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বুঝতে একটা খুব সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের উদাহরণ দিচ্ছি। ধরুন গমের দাম। ১৯৯৫ সালে যে গমের দাম ছিল মাত্র ৳১.২৫, একটু খেয়াল করুন ২০০৫ সালে সেটা হয়ে গেল ৳৫, ২০১০ সালে ৳১০, আর ২০১৫ সালে সেটা এক লাফে বেড়ে হলো ৳৫০। একবার ভাবুন, সময়ের সাথে সাথে টাকার মান কতটা দ্রুত কমছে। আর ঠিক এই কারণে শুধু টাকা জমিয়ে রাখাটা বোকামি, বরং সঠিক জায়গায় বিনিয়োগ করাটা একেবারে অপরিহার্য। এখন প্রশ্ন হল, বিনিয়োগের ক্ষেত্রে এই টাকা দ্বিগুণ হওয়ার হিসাবটা আমরা করব কিভাবে? এর জন্য দারুণ এবং ভীষণ সহজ একটা মেন্টাল ফ্রেমওয়ার্ক আছে, যার নাম রুল অফ 72। ব্যাপারটা এতটাই সহজ যে আপনি মুখে মুখেই হিসাব করে ফেলতে পারবেন কতদিনে আপনার টাকা দ্বিগুণ হবে। ফর্মুলাটা হলো জাস্ট ৭২কে আপনার বার্ষিক সুদের হার দিয়ে ভাগ করে দিন, ব্যাস। ধরুন আপনি কোথাও ৮% সুদে বিনিয়োগ করলেন, তাহলে ৭২কে ৮ দিয়ে ভাগ করুন, উত্তর দাঁড়াবে ৯। মানে ঠিক ৯ বছরেই আপনার মূলধন একদম দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, এই সামান্য গাণিতিক হিসাবটা দীর্ঘমেয়াদে গিয়ে কতটা বিশাল রূপ নিতে পারে? ধরুন ব্যাংকের একটা সাধারণ ৭% রিটার্ন আর একটা ইন্ডেক্স ফান্ডের ১৫% রিটার্নের মধ্যে আমরা যদি তুলনা করি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। প্রথম ২-১ বছরে হয়তো আপনি খুব একটা পার্থক্য বুঝবেন না, কিন্তু ২০ বা ৩০ বছর পর গিয়ে দেখবেন ওই যে বেশি রিটার্নের কম্পাউন্ডিং এফেক্ট, তার কারণে ইন্ডেক্স ফান্ডের সম্পদ অবিশ্বাস্যভাবে বহুগুণ বড় হয়ে গেছে। পার্সেন্টেজের একটা ছোট্ট পার্থক্য দীর্ঘমেয়াদে গিয়ে বিশাল, মানে লিটারালি আকাশ পাতাল একটা ব্যবধান তৈরি করে দেয়। তো ইনভেস্ট করার ক্ষেত্রে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটা হলো অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এই দুটো ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য বোঝাটা একেবারে ক্রুশাল। একদিকে আছেন বড় বড় ডিগ্রিধারী প্রফেশনালরা, যারা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড চালান। তারা সারা দিন মার্কেট রিসার্চ করে ঘাম ঝরিয়ে শেয়ার কেনা বেচা করেন। অন্যদিকে আছে প্যাসিভ ইন্ডেক্স ফান্ড, যা একদম স্বয়ংক্রিয় রোবটের মতো কোনো আবেগ ছাড়াই কাজ করে। যেমন ধরুন দেশের টপ ৫০টি কোম্পানিতে চুপচাপ নিয়ম মেনে টাকা লাগিয়ে যাওয়া। আর এই সাধারণ পার্থক্যটাই কিন্তু ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রির কিছু গভীর গোপন সত্য আমাদের সামনে তুলে ধরে। বিশ্বাস হচ্ছে না? তাহলে ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত বাজির কথাটা বলি।
এই অ্যাক্টিভ আর প্যাসিভ ফান্ডের মধ্যে কোনটা আসলেই সেরা সেটা প্রমাণ করার জন্য তিনি ১ কোটি টাকার একটা বাজি ধরেছিলেন। তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে দীর্ঘমেয়াদে ওই দামি প্রফেশনালদের চালানো অ্যাক্টিভ ফান্ডের চেয়ে একটা সাধারণ প্যাসিভ ইন্ডেক্স ফান্ড বেশি লাভজনক হবে। আর জানেন রেজাল্ট কি হয়েছিল? ওই প্যাসিভ ইন্ডেক্স ফান্ডটা বড় বড় সব অ্যাক্টিভ ফান্ডকে পারফরম্যান্সে সির্ফ হারিয়ে দিয়েছিল। এর মানে কি? মানে হলো বিশ্বের শ্রেষ্ঠ বিনিয়োগকারী নিজেই ওই হাইপেইড ম্যানেজারদের বদলে সাধারণ প্যাসিভ ইন্ডেক্সিংয়ের পক্ষে কথা বলছেন। প্যাসিভ ফান্ডগুলো কেন এভাবে দীর্ঘমেয়াদে জিতে যায় জানেন? এর সবচেয়ে বড় কারণটা লুকিয়ে আছে ফান্ডের ম্যানেজমেন্ট খরচে, যাকে বলে এক্সপেন্স রেশিও। একটু খেয়াল করলেই দেখবেন একটা প্যাসিভ ইন্ডেক্স ফান্ডে এই খরচ হয়তো মাত্র 0.17%, কিন্তু অ্যাক্টিভ ফান্ডে সেটাই বেড়ে হয়ে যায় 0.79%-এর মতো। আর কিছু জটিল ইন্স্যুরেন্স পলিসিতে তো সেটা 2.5% পর্যন্ত হতে পারে। শুনে মনে হতে পারে আরে এ তো সামান্য কয়েক%, এতে আর কি এসে যায়? কিন্তু বিশ্বাস করুন, সারা জীবনের বিনিয়োগের হিসাবে এই সামান্য ফিগুলোই আপনার মোট লাভের একটা বিশাল অংশ গিলে খায়। তাহলে এই মার্কেটে ইনভেস্ট করার সবচেয়ে ভালো উপায় কি? আধুনিককালের সম্পদ তৈরির সবচেয়ে সেরা অস্ত্র হল এসআইপি, মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সোজা কথায় এটা এমন একটা কৌশল যা আপনার বিনিয়োগ থেকে সব ধরনের আবেগ আর মার্কেট নিয়ে ট্রেডিংয়ের স্ট্রেস একদম দূর করে দেয়। মার্কেট কখন উঠবে, কখন নামবে, এসব নিয়ে আপনাকে একটুও মাথা ঘামাতে হবে না। প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা শুধু স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ হতে থাকবে। আর এই অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতিটাই দীর্ঘমেয়াদে গিয়ে ম্যাজিকের মতো কাজ করে। তবে হ্যাঁ, আপনার হাতে যদি একবারে অনেকগুলো টাকা চলে আসে এবং সেটা বিনিয়োগ করতে চান, তাহলে মার্কেট এখন সস্তা নাকি দামি সেটা তো বুঝতে হবে। এর জন্য দারুণ একটা উপায় হলো দ্য বাফেট ইন্ডিকেটর। খুব সোজা একটা রুল। দেশের মোট মার্কেট ক্যাপকে জিডিপি দিয়ে ভাগ করে একটা রেশিও বের করা হয়। যদি দেখেন রেশিওটা 0.5 থেকে 0.75-এর মধ্যে আছে, তার মানে মার্কেট এখন আন্ডার ভ্যালুড, অর্থাৎ সস্তা। 0.75 থেকে 0.9 হলে সেটা ফেয়ারলি ভ্যালুড বা ঠিকঠাক দামে আছে। কিন্তু এটা যদি 0.9-এর উপরে চলে যায়, তখন বুঝতে হবে মার্কেটের দাম এখন ওভার ভ্যালুড বা অনেক বেশি। তখন একবারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ না করাই বুদ্ধিমানের কাজ। অবশ্য মার্কেটে তো ওঠানামা থাকবেই। এই ভোলাটিলিটি বাস্তবে ঠিক কেমন হয়, চলুন তার একটা সত্যিকারের ঐতিহাসিক ট্র্যাক রেকর্ড দেখি। ধরুন 2001 সালে কেউ মাসে 10,000 টাকার এসআইপি শুরু করলেন। 3 বছর পর 2004 সালের দিকে সেই জমানো টাকার মোট ভ্যালু একদম ধপাস করে কমে গিয়ে দাঁড়ালো মাত্র 7,30,000-এ। অনেকেই তো এই ভয়েই টাকা তুলে নিয়ে পালাবেন, তাই না? কিন্তু যারা দাঁতে দাঁত চেপে চরম ধৈর্য ধরে 2021 সাল পর্যন্ত টিকেছিলেন, জানেন তাদের কি হয়েছিল? ওই একই বিনিয়োগ কম্পাউন্ডিংয়ের ধাক্কায় বিশাল আকার ধারণ করে 1,27 লাখ টাকায় পরিণত হয়েছিল। ভাবা যায়? আর যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের আসল ক্ষমতাটা বুঝতে চান, তাহলে স্রেফ এই বিশাল সংখ্যাটার দিকে একবার তাকান। 700 কোটি। হ্যাঁ, ঠিকই শুনছেন। সোর্সে একটা চোখ কপালে ওঠার মতো বাস্তব উদাহরণ দেওয়া আছে। বহু বছর আগে উইপ্রো কোম্পানিতে কেউ যদি মাত্র 10,000 টাকা বিনিয়োগ করে থাকতেন, তাহলে কি হতো জানেন? বছরের পর বছর ধরে শেয়ার স্প্লিট, বোনাস আর ওই যে বললাম অসীম ধৈর্যের কারণে সেই নামমাত্র 10,000 টাকার বিনিয়োগ আজ 700 কোটি টাকার একটা বিশাল সম্পদে পরিণত হয়েছে। একেবারে অবিশ্বাস্য, তাই না? এখন আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঝুঁকি বা রিস্কের কি হবে যদি কোম্পানি ডুবে যায়? এখানেই তো আসল টুইস্ট। দীর্ঘমেয়াদী কম্পাউন্ডিংয়ের গাণিতিক ম্যাজিক এতটাই শক্তিশালী যে, ধরুন আপনি খুব সতর্কভাবে 6টি কোম্পানি বেছে বিনিয়োগ করলেন। এর মধ্যে 5টি কোম্পানি যদি পুরোপুরি ব্যর্থ হয়ে 0 হয়ে যায়, তবুও কোনো চিন্তা নেই। ওই বেঁচে থাকা একটিমাত্র সফল কোম্পানির বহুগুণ বৃদ্ধি আপনার সমস্ত লোকসান তো পুষিয়ে দেবেই, উল্টো পুরো পোর্টফোলিওকে বিশাল লাভের মুখ দেখাবে। ওয়েল, সম্পদ বৃদ্ধির এই পুরো পাজেলটার একদম শেষ আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুকরো বাকি রয়ে গেছে। আর সেটা হলো ট্যাক্সেশন বা কর। করের নিয়মটা একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। আপনি যদি 1 বছরের আগেই আপনার লাভের টাকা তুলে নেন, তাহলে আপনাকে 15% শর্ট টার্ম ট্যাক্স গুনতে হবে। কিন্তু আপনি যদি 1 বছর পার হওয়ার পর টাকা তোলেন, তাহলে লং টার্ম ট্যাক্সের হার অনেকটাই কমে আসে। সোজা কথায় সিস্টেমটাই আপনাকে উৎসাহিত করছে, যাতে আপনি দীর্ঘমেয়াদে টাকাটা ধরে রাখেন, কারণ সেটাই তো কম্পাউন্ডিংয়ের মূল শর্ত। আমরা আজকের এই আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের সামনে রেখে যেতে চাই, যা আপনাদের গভীরভাবে ভাবতে বাধ্য করবে। একটু ভেবে দেখুন তো, আপনার কষ্টার্জিত টাকার বিনিয়োগ কি আসলেই আপনার নিজের আর আপনার পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করছে, নাকি সেই টাকা আসলে ব্রোকার আর এজেন্টদের নতুন ইয়ট কেনার কাজেই বেশি লাগছে?
এই প্রশ্নটা মাথায় রাখলেই আশা করি ভবিষ্যতে আপনারা আরও স্মার্ট এবং যৌক্তিক ফিনান্সিয়াল সিদ্ধান্ত নিতে পারবেন। আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? আশা করি নতুন কিছু জানতে পেরেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।